বিনোদ আজ পুরো প্রস্তুতি নিয়েছে। যে করেই হোক পরীদের বাড়ির বাগান থেকে যে করেই হোক আম চুরি করবেই। ছোটবেলা থেকেই পরীদের দেখে আসছে। বড় অদ্ভুত একটা পরিবার, কারুর সাথে কথা বলে না, পাড়ার কোনো উৎসবে অংশগ্রহণ করে না, একদম চুপচাপ। পরীর বাবা বাজার ঘাট করত, কাজবাজ করত, কিন্তু পাড়ার কারুর সাথে একটা কথা অবধি বলতো না। পরীর বিয়ে হয়ে যাওয়ার পর পরীর বাবা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না। সত্যি বড় অদ্ভুত একটা পরিবার। ওই পরিবারের আরও একটা অদ্ভুত জিনিস যেটা অনেককে বিস্ময় ফেলে দিত সেটা হচ্ছে ওই পরীর বাবা মাঝেমধ্যেই গোটা ছাগল, মুরগি কিনে নিয়ে যেতেন। অথচ বাড়িতে লোক বলতে মাত্র 2 জন। পরীর বিয়ের আগেও পরীর বাবা ছাগল মুরগি হাঁস কিনে নিয়ে যেত, এটা ঠিক। তবে ইদানিং 2 দিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পরীর বাবা। এত ছাগল মুরগি নিয়ে কি করে, পোষে কি? কিন্তু ওই বাড়ির ভেতর দিয়ে কেউ আজ অবধি কোনো ছাগল মুরগির ডাক শোনেনি। কিন্তু এত কিছু সত্ত্বেও বিনোদ পিছুপা হয়নি। সে তার নিজের পরিকল্পনা মতন এগিয়ে চলল। 6 কাঠা জমি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা। আর ওই জমির একেবারে শেষের দিকে পরীরের ঘর। পরীর মা আগে রাস্তায় বার হতো, এখন বেশ কয়েক বছর ধরে উনাকে দেখা যাচ্ছে না। পরীদের বাড়িতে মাঝেমধ্যেই পরীর বাবার সাথে পরীর মায়ের ঝামেলা হতো। পরীর বিয়ে হয়ে যাবার পর ঘন ঘন অশান্তি হতো। তখন পরীর মায়ের গলা পাওয়া যেত। তবে বেশ কিছুদিন ধরে পরীদের বাড়ি ক্রমশই চুপচাপ। কোনোরকম ঝগড়াঝাঁটি, ঝামেলার আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তবে পরীর বাবা মাঝেমধ্যে বাড়ি থেকে বাইরে বেরোয়, তাও আবার খুব কম সময়ের জন্য। পাড়ার অনেকেই সন্দেহ করত পরীর বাবা আবার পরীর মাকে খুনটুন করে দেয়নি তো। পরিকল্পনা মতন বিনোদ বাড়ির পাঁচিল টপকেই বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির পাঁচিল টপকে ভেতরে নামার পর বিনোদ আশেপাশে বেশ ভালো করে দেখে নেয়। এরপর সে আমগাছে আস্তে করে উঠে এবং টপাটপ করে কাঁচা আম পাড়তে থাকে। গাছ থেকে পাড়া আমগুলো বিনোদ পাঁচিলের বাইরে দাঁড়িয়ে থাকা ওর সবথেকে কাছের বন্ধু জয়কে ছুঁড়ে দেয়। জয় সেই আমগুলো ক্যাচ লুফে ব্যাগের ভেতরে ভরতে থাকে। জয় হচ্ছে বিনোদের সবথেকে কাছের বন্ধু। তারা দুইজনে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক করতে করতে কে সাহসী আর কে ভীতু এই প্রসঙ্গে কথা উঠতেই এই পরীদের বাগান থেকে আম পাড়ার প্রসঙ্গ আসে। এই পরীদের বাড়ি নিয়ে অনেক বন্ধুর মধ্যেই একটা ভয় কাজ করে, কারণ এই বাড়িতে এখনও বিদ্যুতের লাইন নেয়নি। সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে এই বাড়ির লোক কারুর সাথে কথা বলে না, পাড়ার লোকের কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে। এই জন্য অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলেরা দুষ্টুমি করলে পরীর বাগানে রেখে দিয়ে আসবো এই বলে তাদের মনে ভীতি সঞ্চারণ করতে থাকে। জয়ের সাথে বাজি ধরে নিজেকে সাহসী প্রমাণ করার থেকে জয়ের কাছে নিজের সম্মানটা বেশ বড়। তাই সেই সম্মান ও নিজেকে বীরপুরুষ হিসেবে প্রমাণ করবার জন্যই বিনোদ পরীদের বাড়িতে এসে আম পাড়ার প্রসঙ্গটিকে বেশ সিরিয়াস নেয়। এদিকে বিনোদ তখন আম পেড়ে টপাটপ করে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলছিল। জয় ভেতর থেকে আসা আমগুলো ক্যাচ ধরার চেষ্টা করছিল, কিন্তু সব কটাকে আর ক্যাচ ধরা সম্ভব হয়ে উঠছিল না। বেশ কয়েকটা আম পাড়ার পর বিনোদ দেখল গাছের এই ডালে আম বেশ কমে এসেছে। তখন বিনোদ এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিনোদ আমগাছ থেকে লাফ দিয়ে নেমে পাঁচিলের উপরে হাতে ভর দিয়ে যেই উপরে উঠতে যাবে, তখনই বিনোদের গায়ে কে যেন হাত রেখে বিনোদকে উপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে নামিয়ে দেয় এবং বিনোদের হাতটা চেপে ধরে। বিনোদের বুকের ধুকপুকের গতি নিমেষেই বাড়তে লাগল। বিনোদের গলা শুকিয়ে এলো, কান শো শো করতে লাগল, মুখটা কিছুটা হা হয়ে গেল। বিনোদ অন্ধকারের মধ্যেই বেশ বুঝতে পারছিল এটা পরীর বাবা। বিনোদ বলল, কাকু আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও আসব না। তবে পরীর বাবা বিনোদকে অবাক করে বলল, আমাকে একটু উপকার করতে পারবি বাবা? বিনোদের এবার ধরে প্রাণ ফিরে পেল। বিনোদ জিজ্ঞাসা করল, কি উপকার? পরীর বাবা বলল, আমার বউ হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। তুই কি পাড়ার ছেলেদেরকে বলবি একটু এই বাড়ির দিকে আসতে? আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না আমার বউকে হাসপাতালে নিয়ে যাওয়ার। বিনোদ বলল, এই কাজ? আমি এখনই বাইরে বেরিয়ে ডাক দিচ্ছি, লোক চলে আসবে। পরীর বাবা বলল, খবরদার, এখানে চেঁচিয়ে লোক ডাকিস না। আমার বউকে আমি জানাতে চাইছি না, কারণ ও ডাক্তার কবিরাজ এসবে ভয় পায়। এখন যদি হাসপাতালের নাম শোনে তাহলে ওকে আর বাড়ি থেকে বের করা সম্ভব হবে না। বিনোদ বলল, কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বুঝে যাবে যে
তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে। এমনিতেও জানবে, অমনিতেও জানবে। এদিকে বিনোদের আসতে দেরি হচ্ছে দেখে জয়ও পাঁচিল টপকে ভেতরে আসে। পাঁচিল থেকে নামার পর জয়েরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। জয় ভাবল আজ বুঝি ধরা পড়ে গেলাম, কিন্তু বিনোদ আশ্বাস দেয় কিছু হবে না। আমাদের একটু কাকুদের সাহায্য করতে হবে। বিনোদের কথায় পরীর বাবা উত্তর দেয়, আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই, কিন্তু তার আগে জানিয়ে দিলে অসুবিধা। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, তখন ওকে বার করা খুব মুশকিল হবে। বিনোদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি কয়েকজনকে ডেকে নিয়ে আসছি। পরীর বাবা বলল, কোনোরকম যেন শব্দ না হয়। চুপি চুপি আসবি তোরা, তাড়াতাড়ি আসার চেষ্টা করিস, আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে দেখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। বিনোদ আর জয় পাড়ার ক্লাবে যায় সাহায্য চাওয়ার জন্য। বিনোদ আর জয়ের কাছে বিষয়টা বড় অদ্ভুত লাগে। বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অথচ বউকে বলা যাবে না হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লাবের থেকে ৩-৪ জন ছেলে আর একটা ভ্যান জোগাড় করে সকলে মিলে ওই পরীদের বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়ায়। পরীদের বাড়ির বাইরের যে গেটটা ওটা খোলায় ছিল। সকলে মিলে পরীদের বাড়ির যে সদর দরজা, সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে দরজাটা ভেতর থেকে খোলা। বাড়ির ভেতর থেকে ভীষণ ধুয়ো বেরোচ্ছে। পাড়ার ছেলেপুলেরা ভাবছে ভেতরে কারুর বিপদ হলো না তো। তখন সকলে মিলে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকামাত্র তাদের সকলে চোখ পড়ে ভেতরের একটি ঘরের দরজা খোলা রয়েছে, আর সেই ঘরের ভেতরে একটা মোমবাতি কিংবা হ্যারিকেন ঝালানো আছে, যেখান থেকে একটা মৃদু আলোর রেখা বাইরের দেওয়ালে এসে পড়ছে। সেই ঘরটা থেকেই ধোঁয়া বার হচ্ছিল। ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকল, তখন তারা দেখল ওই ঘরের পুরো মেঝো রক্তে রক্তাকার, একজন মহিলা সেই রক্ত নিয়ে স্নান করছিল। মহিলাটি ছিলেন পরীর মা, তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিকমতন চেনা যাচ্ছিল না। ওই মহিলার এক হাতে ছিল মগ ভর্তি রক্ত আর অন্য হাতে ছিল একটি ছুরি। মহিলাটি মুখে বিড়বিড় করে কি যেন বলছিল, মহিলাটি সম্পূর্ণ নগ্ন ছিল। এই রকম একটা পরিবেশে তখন সবাই কি করবে এটা না বুঝতে পেরে পাড়ার ছেলেপুলেরা প্রথমে একটা চিৎকার দেয় এবং তারপর সকলে মিলে একটা ঝাড়া দৌড় দেয়। এলোপাথারি দৌড়, যে যেখানে পারছে দৌড়াচ্ছে। এদিকে এত ছেলের চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই দেখল পরীরের বাড়ির ভেতর থেকে সকলে এলোপাথারি ভাবে দৌড় দিচ্ছে। প্রতিবেশীরা যখন ওই বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা একজনকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে যে, কি হয়েছে, এইভাবে সে দৌড়াচ্ছেই বা কেন? তখন ওই ছেলেটা পরীদের বাড়ির দিকে তাকিয়ে বলে, ওই বাড়িতে ভূত আছে। বলতে বলতে ছেলেটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা কৌতূহল বশত পরীদের বাড়ির ভেতরে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে তারা ঘরের ভেতর থেকে এত ধোঁয়া আসছে কেন সেই ধোঁয়ার কারণ খোঁজার জন্য যেই বাড়ির সদর দরজাটা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন এদিক ওদিক খোঁজাখুঁজির পর যেই ঘরটা থেকে হ্যারিকেন ও মোমের আলো আসছিল, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে তারাও একই দৃশ্য দেখতে পায়। এই রকম একটা দৃশ্য দেখে সকলেই হতবাক। সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে বেরিয়ে আসে এবং সদর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় থানায় খবর দেবে। ভাবা মাত্রই কাজ সম্পন্ন করা হলো। থানা থেকে আধা ঘন্টার মধ্যেই পুলিশ আসে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে। সে দরজা পেটাতে পেটাতে বারবার বলতে থাকে, দরজা খুলে দেওয়ার জন্য। কিন্তু গ্রামবাসীরা কেউ সেই দিকে কান দেয়নি। পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আশেপাশের 2 জন মহিলা প্রতিবেশী ওই মহিলাকে শাড়ি পরিয়ে দেয় এবং শাড়ি পরানোর পরপরেই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। এই ঘটনার 2 দিন পর থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। তখন একজন অফিসার জিজ্ঞাসা করে, এই ঘটনাটা সবার আগে কে দেখেছে? তখন সকলেই বিনোদের দিকে তাকায়। বিনোদ পুলিশ দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন সেই অফিসার বিনোদকে আশ্বাস দেয় যে ভয়ের কোনো কারণ নেই। এরপর বিনোদ পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শুনে সেই অফিসার বেশ অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে বিনোদের দিকে তাকিয়ে থাকে। তারপর সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ঠিক বলছিস তো? কারণ ওই রাতেই পুলিশের একটি তদন্তকারী ভ্যান আসে এবং ঘরের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে।
যেই লাশটা ছিল পরীর বাবা মানে ওই মহিলার স্বামী ও এই বাড়ির মালিক যিনি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার 3 দিন আগে মারা গেছেন। ওই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভেতরে রাখা ছিল। এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলল, ওই বাড়ির আশেপাশে কেউ যাবেন না। আমরা গোটা জায়গা সিল করে দিয়েছি। যদি কেউ ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন ভেতরে যেন না যায়। এরপর তিনি চলে গেলেন। জয় আর বিনোদ তখন দুইজনের মুখ চাওয়াচাই করছে। জয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বিনোদ, পরীর বাবা যদি মারা যায় তাহলে সেই দিন আমরা কাকে দেখলাম? বিনোদ কোনো উত্তর দিতে পারে না। এটা একটা অসমাপ্ত জট হয়ে থাকত যদি না 2 দিন পর সেই অফিসার আবারও সেই পরীর বাড়ির দিকে আসত। শুধু অফিসার একা এসেছে বললে ভুল হবে। সাথে ছিল 8-9 জন মাটি কাটার লোক। অফিসার যে জায়গা নির্দেশ করছিল সেই জায়গায় খোঁড়াখুড়ি করছিল ওই লোকগুলো। বেশ কিছুক্ষণ পর অনেক হাড়গোড় পাওয়া গেল মাটির তলা থেকে। আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে। বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিয়েছিল। 6 ঘন্টা পর বেশ কিছু হাড়গোড় নিয়ে অফিসার আবারও থানার দিকে রওনা দেয়। তবে অফিসার যাওয়ার আগে বেশ কয়েকজন জিজ্ঞাসা করে যে, এই রকম অদ্ভুতভাবে হাড়গোড় তারা মাটির তলা থেকে খুঁড়ে বের করল। ওই হাড়গুলো কার, কি বৃত্তান্ত? অফিসার শুধু এটুকু বলল, এই বাড়ি থেকে গ্রেপ্তার করা মহিলাটিকে তার এই সকল অদ্ভুত কৃতকর্মের কারণ কি সেসব জিজ্ঞাসা করাতে সে কিছুতেই মুখ খুলছিল না। পরে তাকে ফাঁসির ভয় দেখানো হলে সে গড়গড় করে সব বলতে থাকে। ওই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন। সে আরও অনেক বছর বাঁচতে চায়, এই জন্য প্রথমে কুকুর ছাগল বিড়ালের উপরে কালোজাদু করত। সে ভাবত ওদের হত্যা করে কালোজাদু প্রক্রিয়া দ্বারা নিজের শরীরে বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরও কয়েক বছর অতিরিক্ত বেঁচে থাকা যায়। এত সব করার পরেও তিনি যখন দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন তখন সেই মহিলা ভাবেন যে তার হয়তো পদ্ধতিতে কোনো ভুল হচ্ছে। এই কারণেই সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহে নিয়ে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন। উনি ওই যে আম গাছটা, ওই গাছের নিচে উনি নিজের স্বামীর কাটা মুন্ডুটা পুঁতে রেখেছিলেন। আর উনি ওইসব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন। আমাদের সন্দেহ ছিল উনি হয়তো এর আগেও অন্য কারুর জান নিয়েছেন, তাই এই কারণেই এখানে এসে মাটি খুঁড়ি। আর তারপর এইসব সামনে আসে। অফিসার হেসে একসময় ওখানে থাকা লোকজনদের ব্যঙ্গ করে বলল, আপনাদের নাকের নিচে এত সব ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই জানেন না। সত্যিই বড়ই অদ্ভুত। একই পাড়াতে এত সব ঘটনা ঘটে গেল, কেউ জানতে পারল না। যদিও অফিসারের এই কথোপকথনের এই ব্যাপারটা পরে জেনেছিল জয় আর বিনোদ। বেশ কয়েকদিন পর একদিন জয় বিনোদকে সেই ঘটনাটার রহস্য সম্পর্কে বলছিল। তখনও দুইজন স্বাভাবিক আলোচনা করছিল অন্য একটা বিষয় নিয়ে। তারপর এই প্রসঙ্গে আসে তারা। জয় বলল, জানিস তো বিনোদ, আমার মনে হয় পরীর বাবা কষ্ট পাচ্ছিলেন, এই কারণেই সে আমাদের ওই বাড়িতে ছেলেপুলেদের নিয়ে আসতে বলেছিলেন। সে সরাসরি বলেনি, কারণ যদি আমরা ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যাই তাহলে হয়তো আমাদেরও পরীর মা হত্যা করত। এই কারণে সে লুকিয়ে লুকিয়ে আসতে বলেছিল পাড়ার ছেলেপুলেদের সাথে। বিনোদ বলল, হ্যাঁ রে, আমিও ঠিক এটাই ভাবছিলাম। তবে আশ্চর্যের বিষয় এই যে আমাদের চোখের আড়ালে পরীর মা যে এইসব কাজকর্ম করে বেড়ায় আমরা সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। এরই মধ্যে একদিন বিনোদ বিকেলে মাঠে খেলতে যাওয়ার সময় খেয়াল করল পাড়ার ক্লাবের সামনে বেশ জড়সড় হয়ে অনেকে দাঁড়িয়ে আছে। ওদের মাঝে জয়ও দাঁড়িয়ে আছে। বিনোদ দূর থেকে জয়কে ডাক দেয়। জয় বিনোদের ডাক শুনে দ্রুত দৌড়ে আসে আর চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, জয় বললে, তুই জানিস কি হয়েছে? বিনোদ বলল, না তো, কি হয়েছে? জয় বলল, আরে পরীর মা মারা গেছেন। বিনোদ বলল, কি করে মারা গেল? ফাঁসি হয়েছে ওনার? জয় বলল, আরে না রে, আমাদের পাড়ার ঘোলুর বাবা আছে না, কি যেন নাম? বিনোদ বলল, সতীশ কাকু। জয় বলল, হ্যাঁ রে, সতীশ কাকু তো পুলিশের কোয়ার্টারে রান্নাবান্নার কাজ করে। ওই কাকুই সকলকে ঘটনাটা বলছে, ওই দেখ সকলে শুনছে। বিনোদ বলল, কিন্তু কি করে মারা গেল? জয় বলল, আরে ওই মহিলা নাকি জেলের ভেতর অদ্ভুত সব আচরণ করত, সব সময় হাসত, জেলের ভেতরে খাওয়ার খেত না, উনি যেই সেলে থাকত সেখানে অন্য কেউ থাকতে চেত না। ওনার তো কোর্ট কেস চলছিল, যেদিন ফাইনাল রায় দেবে কোর্ট থেকে তার আগের দিন রাতেই উনি মারা যায়।
উনি মারা যাবার আগের দিন খুব অদ্ভুত আচরণ করেছে। সারাদিন নাকি পাগলের মতন হেসেছেন। ওই দিন রাতেই উনি মারা যায়। কিভাবে মারা গেল সেটা জানা যায়নি। তবে উনি যেই সেলে থাকত তার আশেপাশের সেলে থাকা কয়েদিরা রাতের বেলায় একটা অদ্ভুত চিৎকার শোনে। ওই পরীর মা মাঝেমধ্যেই চিৎকার করত। তাই তারা সেই সময়ে বিষয়টাকে আমলে নেয়নি। কিন্তু ওই দিন রাতে বেশ কয়েকজন কয়েদি একটা অদ্ভুত কালো রঙের বিশাল বড় একটা ছায়াকে ওনার সেলের আশেপাশে ঘুরতে দেখেছে। বিনোদ বলল, কি বলিস, এ তো সাংঘাতিক ব্যাপার। জয় বলল, শুধু কি তাই নাকি? এখন রাত হলেই পরীদের বাড়ির ভেতর থেকে অনেকে নাকি অদ্ভুত সব আওয়াজ শুনছে। ওদের বাড়ির পাশে যে কাকা থাকেন তিনি বলছেন পরীদের বাড়িতে রাতের বেলায় কে যেন চিৎকার করছে, এই রকম আওয়াজ ভেসে আসে। অথচ তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালে কিছুই দেখতে পায় না। আমার তো এসব শুনেই ভয় করছে, না জানি আর কত কি কাণ্ড হবে এই বাড়ি নিয়ে। বিনোদ বলল, এত সব কিছুই হতো না যদি না ওই বাড়িতে আমরা সেই দিন যেতাম। কি বলিস? জয় বলল, হ্যাঁ ঠিক বলেছিস। কিন্তু যদি না যেতাম তাহলে এত রহস্য উন্মোচন হতোই বা কি করে? আর কি কোনোদিন আমরা কেউ জানতে পারতাম যে আমাদের আশেপাশে এই রকম অদ্ভুত একটা প্রতিবেশী থাকে? সমাপ্ত।